শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থমথমে মুখ নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে আছে তার মা। নিরাশ চাহনি তার। মেয়েটা এমন আহত হয়ে বাড়ি ফিরবেন এটা তিনি আশা করেননি। বাইরে ফজরে আজান দিচ্ছে। আদ্রিতা নিরাশ ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, কতক্ষণ এভাবে বসে থাকবো মা? এবার তো রুমে যেতে দাও, শীত লাগছে। আদ্রিতার মা গালে হাত দিয়ে বললেন, পায়ের এমন অবস্থা কেমনে করলি আদু? আরে মা, এত ভাবছো কেন? কিছুদিন সময় দাও, ঠিক হয়ে যাবে। হালকা একটু হাঁটতে পারলেই না হয় ডেকে পাঠিও তোমার সেই ইঞ্জিনিয়ার ছেলেকে। আদ্রিতার মা থমথমে কণ্ঠে বলেন। আর কি করার, আয় রুমে চল। আদ্রিতা উঠে দাঁড়ালো। মায়ের হাত ধরে খুব সাবধানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল রুমে। যাওয়ার পথে জিজ্ঞেস করলেন, রাফিন কি রুমে ঘুমাচ্ছে মা? আর বাবা? সেও ঘুমাচ্ছে, আজ খুব রাত করে বাড়ি ফিরেছিল। ও আচ্ছা। কিছু খাবি, বানিয়ে দিব? না, এখন ঘুমাবো। আদ্রিতার মা আর কিছু বললেন না। মেয়েকে রুমে বসিয়ে দিয়ে তিনি ছুটে গেলেন নিজের কক্ষে। নামাজ আদায় করতে হবে, স্বামী আর ছেলেকেও ডাকতে হবে। আদ্রিতা ওয়াশরুমে ঢুকে হালকা একটু ফ্রেশ হয়ে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। প্রচন্ড শীত করছে, পায়ের ব্যথাটা বড্ড পীড়া দিচ্ছে। আবার আদ্রিতা চোখ বন্ধ করে মনে করলো ফারিসের বলে যাওয়া শেষ কথাটা। আপনার চোখে আমি যা দেখি তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। আদ্রিতা চোখ খুললো, কথাটা যেন পুরো তার হৃদয়ে গেঁথে গিয়েছে। আদ্রিতার চোখে কি দেখলো ফারিস? আদ্রিতার কোথাও গিয়ে মনে হয় সে ফারিসকে পছন্দ করে, তার উপস্থিতি তাকে আনন্দ দেয়, ভেতর থেকে ভালো লাগা সৃষ্টি করায়। তবে কি আদ্রিতা প্রেমে পড়েছে ফারিসের? হবে হয়তো, না হলে এত ভালো লাগছে কেন এখন? ইস! আদ্রিতা মিনমিনিয়ে হেসে উঠল। একা রুমে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢাকল। হঠাৎ তার মনে হলো কেউ বুঝি তার কানের পাশে মুখ নিয়ে বলল, আপনার লজ্জামাখা মুখশ্রী বড্ড সুন্দর ডাক্তার ম্যাডাম। আদ্রিতা চমকে উঠল। দ্রুত মুখ থেকে কম্বল সরিয়ে আশেপাশে চাইল। অদ্ভুত ব্যাপার, আশেপাশে কেউ নেই। আদ্রিতা দারুণভাবে চমকালো। সে কি হ্যালুসিনেশন করলো? কতটা ফারিসের মতোই লাগলো। আর ডাক্তার ম্যাডাম, সেও তো ফারিসই রাখে। আদ্রিতা নিজের মাথায় চেপে ধরল। কি এক অদ্ভুত কাণ্ড, মনে মনে বলল। আদ্রিতা, তুই তো গেছিস ফারিস নামক যুবকের প্রেমেতে। তুই চরম ভাবে ফেসে গেছিস, প্রেমারোগে ধরেছে তোকে। আয় হায়! আদ্রিতার চোখ বন্ধ করলো, কম্বলটা শক্ত করে চেপে ধরে ডান দিক করে আরাম করে ঘুমানোর চেষ্টা চালালো। বেলা দুপুর 12টা। ফারিস বসে আছে পুলিশ স্টেশনের ভেতরে এক পুলিশ অফিসারের সামনে। চোখ মুখ যথেষ্ট স্বাভাবিক। পুলিশ অফিসারের নাম ফারুকুদ্দিন। বয়সে 50-51 হবে। ফারিস বেশ আয়েসি ভঙ্গিতে বসা, দৃষ্টি তার ফারুকুদ্দিনের চোখের দিকে। ফারিসের পাশে আদিব দাঁড়ানো, তাকে বসার জন্য বলেও সে বসেনি। ভেতর থেকে বেশ ঘাবড়ে আছে, তবে প্রকাশে বোঝা যাচ্ছে না। ফারুকুদ্দিন একবার আদিবের দিকে তাকায়, ফারিসকে প্রশ্ন করল, 2 দিন যাবত কোথায় ছিলেন? ফারিসের তড়িৎ উত্তর, কক্সবাজার। কেন, আপনিও যাবেন নাকি? ফারুকুদ্দিন চোখ মুখ কুঁচকে ফেললেন। ফারিসের পাল্টা প্রশ্নে শক্ত কণ্ঠে বললেন, না। তাহলে আপনি কি বিয়ে করেছেন অফিসার সাহেব? কেসে উঠল ফারুকুদ্দিন, চোখ মুখ কুঁচকে বললেন, কেন? না বিয়ে করলে বউ নিয়ে কক্সবাজার হানিমুনে যেতে পারেন। ওখানের পরিবেশ হানিমুনের জন্য একদম পারফেক্ট। ফারিসের কথা শুনে আশেপাশের পুলিশগুলো হা হয়ে গেল। ফারিসের ভঙ্গি স্বাভাবিক। ফারুকুদ্দিন আশেপাশে তাকিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললেন, আপনি কি এখানে মস্করা করতে এসেছেন? আপনার কি আমাকে দেখে কোনোভাবে কমেডিয়ান মনে হচ্ছে? আমার বয়স কত জানেন? এই বয়সে আমি হানিমুনে যাব? আমার তো আপনার মতো ছেলেও আছে, ভবিষ্যতে তাকে পাঠাবো। গুড আইডিয়া, পাঠান। তবে আপনার যেহেতু আমার মতো ছেলে আছে, তাহলে আপনার উচিত আমাকে তুমি করে বলা। আপনি আপনি করছেন কেন? ফারুকুদ্দিন কি বলবেন বুঝছেন না। ফারিস বলল,
তবে আপনি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনার আমার মতো একটা ছেলে আছে। আমার তো মনে হয় আপনার এখনো নতুন করে আবার বিয়ে দেওয়া যাবে। ফারুকুদ্দিন হতভম্ব হয়ে গেলেন ফারিসের কথা শুনে। তাকে কি সত্যি ইয়াং লাগছে? ওই আজ সকালেও তো তার বউ বুইরা খাটাস বলে ডাকলো। ফারুকুদ্দিন নিজের মাথা ঝাঁকড়ালেন। এই ছেলেটা তাকে বিভ্রান্ত করার জন্যই এসব বলছেন। ফারুকুদ্দিন নিজেকে ধাতস্থ করে বলে উঠল। দেখুন, ফারিস পুলিশটিকে থামিয়ে দিয়ে বলল, আপনার দেখা দেখি বন্ধ হলে কাজের কথা বলুন, কি জন্য ডেকেছেন আমায়? ফারুকুদ্দিন তবদা খেয়ে গেলেন ফারিসের কথায়। এতক্ষণ কে দেখা দেখি করছিল? ফারুকুদ্দিন কিছু বলবেন তার আগে পুলিশ স্টেশনের দরজার সামনে থেকে কিশোর নামের এক পুলিশ বলে উঠল, কিছুদিন আগে মাঝরাতে এক মাফিয়া হসপিটালে ঢুকেছিল, আপনি কি তা শুনেছিলেন ফারিস মাহমুদ? ফারিস পেছন ঘুরে চাইল। অল্প বয়সী এক পুলিশ অফিসার, বোঝা যাচ্ছে নিউ এসেছে। ফারিস কথাটা শুনলেও উত্তর দিল না। পুনরায় ফারুকুদ্দিনের দিকে ঘুরে বলল, মাফিয়া শুনেছিলাম বোধহয়। কিশোর এগিয়ে এলো ফারিসের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমাদের ধারণা সেই মাফিয়া আপনি ছিলেন। ফারিস উচ্চস্বরে হেসে উঠল। শব্দ হলো অনেক, যেন অনেক বড় হাস্যকর কথা ছিল এটা। কিশোর তার পানে তাকিয়ে ফারিস বলল, আপনার ধারণা হলো ওই মাফিয়া আমি, আর ঠাস করে আমায় ধরে নিয়ে এনে জিজ্ঞাসাবাদ করছেন? একটা মেয়ে আপনার নামে অভিযোগ করেছিল। যে করেছিল পরে সে তার ভুল বুঝতে পারে। যে রাতে মাফিয়া অ্যাটাক হয় সে রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি হসপিটাল যাই। মেয়েটি ভুল বুঝে। ভুল বুঝে নাকি আপনি ভুল বোঝান? ফারিস আবারও হাসে বলে, কে কাকে কি বুঝিয়েছে তা তো বুঝতেই পারছি। আমরা আপনার একটা ট্রাক পেয়েছি। পেতেই পারেন, আমার অসংখ্য ওষুধ ডেলিভারি করার ট্রাক আছে। ট্রাকে কিছু পেয়েছেন? পাওয়া যায়নি, তবে আমি শিওর আপনি সরিয়েছেন। ফারিসের বিরক্ত লাগছে কপাল চুলকে প্রশ্ন করল, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি মাফিয়া? কিশোর চুপ, তার কাছে কোনো প্রমাণ নেই। ফারিস আর কিছুর অপেক্ষা করল না, আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো। আদিবকে উদ্দেশ্য করে বলল, চলো আদিব। কিশোর বলল। আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। ফারিস এগিয়ে গেল কিশোরের দিকে। কিশোরের গলাটা ঠিক করতে করতে বলল, যেদিন কোনো প্রমাণ নিয়ে ডাকবেন ওই দিন জিজ্ঞাসাবাদ করবেন। আমার সময়ের মূল্য আছে, আপনার হয়তো নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফারিস চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হলো। কিশোর রাগে ভরা মুখশ্রী নিয়ে ফারিসের দিকে তাকিয়ে দিল। সে জানে এই ছেলেটাই মাফিয়া, মাদক দ্রব্য অনেক বেআইনি কাজ করে ছেলেটা, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণের অভাবেই ধরতে পারছে না। এছাড়াও ফারিসের উপর একটা রাগ আছে কিশোরের। মাঝপথে কেটে গেল সারাদিন। কফি শপে বসে আছে আদ্রিতা, অপেক্ষা করছে আরাফাতের জন্য। ফাইনালি সে তার মামার ঠিক করা ছেলে আরাফাতের সাথে দেখা করতে এসেছে। তার পায়ের চোট মোটামুটি কমেছে, একা একা হাঁটতে পারে। আদ্রিতা তার হাত ঘড়িটা দেখলো, বিকেল 4টা বাজে। এই আরাফাত এখনো আসছে না কেন? আদ্রিতার বিরক্ত লাগছে। পরপর 2 কাপ কফি খাওয়া শেষ আদ্রিতার, অথচ আরাফাতের এখনো আসার নামগন্ধ নেই। আদ্রিতার চরম বিরক্ত এতে। আদ্রিতা সিদ্ধান্ত নিয়েছে 8 ঘন্টার মধ্যে না এলে সে চলে যাবে। এমন ইরেসপন্সিবল একটা ছেলেকে কি করে তার মামা পছন্দ করলো কে জানে। ভাবতে অদ্ভুত লাগছে আদ্রিতার। আদ্রিতা 3য়বারের কফির কাপে চুমুক দিল। আশপাশ দেখলো, আচমকা বুকের মধ্যে থপ করে উঠল। কেউ বুঝে আসছে, যার সাথে আদ্রিতার সাক্ষাৎ নিয়ে 1 সপ্তাহের হবে। কিন্তু কি করে আসবে? ফারিসের কি এখানে আসার কথা না তো। আদ্রিতা তাকিয়ে রইল কফি শপের দরজার দিকে। সে যত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ততই যেন ধীরে ধীরে অস্থিরতা বাড়ছে। সেকেন্ডের কাঁটা হরহর করে ছুটছে। আদ্রিতা তার দৃষ্টি কফি শপের দরজার দিকে নিবদ্ধ রেখে কফির কাপে চুমুক দিল আবার। একটা ছেলের পায়ের ধ্বনি শোনা গেল বুঝি। আদ্রিতা তার বুকে হাত দিল। সত্যি কি সে এসেছে? সময় যত এগোচ্ছে ততই যেন আদ্রিতার আগ্রহ, অনুভূতি, অস্থিরতা তত্তর করে বাড়ছে। কফি শপের দরজা খুলল কেউ। আদ্রিতা দেখলো কালো কোট প্যান্ট পরিহিত এক যুবক। আদ্রিতা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিজের ফোনটা দেখলো। ছেলেটা আরাফাত। আদ্রিতার মনটা ভেঙে গেল। ফারিস তো এলো না, তাহলে এমন অস্থির কেন লাগলো আদ্রিতার? আরাফাত এগিয়ে আসতে লাগলো। আদ্রিতা তার দৃষ্টি সরালো, যার কারণে
সে দেখতে পেল না আরাফাত। ঢোকার পরে দরজা খুলে ঢুকলো প্রথমে আদিব, এরপরে কালো মাস্ক আর হুডি পরিহিত ফারিস। আরাফাত মৃদু হেসে আদ্রিতার মুখোমুখি চেয়ারে বসলো, বলল, হাই, আমি আরাফাত। আদ্রিতা কোনো রকমই হেসে বলল, আসসালামু আলাইকুম, আমি আদ্রিতা। শুরুতেই খানিকটা লজ্জা পেল আরাফাত। সালামটা তার দেয়া উচিত ছিল। আরাফাত লজ্জিত স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব দুঃখিত এতটা দেরি করার জন্য, আসলে অফিসে একটু কাজ ছিল তাই আর কি। ইটস ওকে। কথাটা মুখে বললেও ভেতর ভেতরে বললা, তোর যখন এতই কাজ ছিল তাহলে আজ আসতে বললি কেন খাটাস বেটা? মিষ্টি হাসলো আদ্রিতা। ভেতরের কথা ভেতরে রয়ে গেল। আরাফাত বলল, কিভাবে কি শুরু করব বুঝছি না। সত্যি বলতে আপনার যখন ছবি দেখেছিলাম তখনই আপনার ভালো লেগে গিয়েছিল। সামনাসামনি আপনি আরো সুন্দর দেখতে। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। মুখের উপরে হঠাৎ কেউ প্রশংসা করলে সে ভীষণ বিভ্রান্ত অনুভব করে। আরাফাত ওয়েটার ডাকলো, কফি অর্ডার করলো। আদ্রিতা খেতে থাকায় তার জন্য আর দেয়নি। আরাফাত প্রশ্ন করলো, তা আপনি কিসের ডক্টর যেন? জি, সার্জারির। মোটামুটি সব ধরনের সার্জারি আমি করে থাকি। ও আচ্ছা, নিশ্চয়ই সর্বক্ষণ ব্যস্ত থাকেন। তা একটু থাকি। আপনি ইঞ্জিনিয়ার তো? জি, সিভিল ইঞ্জিনিয়ার। ওয়েটার কফি নিয়ে আসলো। আরাফাত কফির কামে চুমুক দিল আর টুকিটাকি প্রশ্ন করলো। আদ্রিতা বিনয়ের সাথে প্রশ্নের উত্তর দিতে লাগলো। আদ্রিতার থেকে খানিকটা দূরে মুখে মাস্ক আর হুডির টুপি মাথায় দিয়ে বসে আছে ফারিস। তার সামনে আদিব বসা। আদিব বলল, কফি কি অর্ডার করবো ভাই? কিছুক্ষণ চুপ থেকে বলল, করো। আর কফি শপের মালিককে বলো আমি এসেছি, আধ ঘন্টার মধ্যে যেন কফি শপ খালি করে। ঠিক আছে। আদিব উঠে দাঁড়ালো। হঠাৎই তার নজর গেল আদ্রিতার দিকে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে বসে পড়ল নিজের চেয়ারে। ফারিসের নির্বিকার চাউনি সে বলল, কি হয়েছে? হতভম্ব স্বরে বলল, ভাই আদ্রিতা ম্যাডামও এখানে আছে। ফারিসের মাঝে কোনো ভাবাক্রান্ত দেখা গেল না। তার তড়িৎ উত্তর আসলা, তো আর তাছাড়া আদ্রিতা ম্যাডাম বা কে? আদিব যেন আরেক দফা অবাক হলো এতে। যে মেয়ের সাথে ফারিস ভাইয়ের এত সাক্ষাৎ তাকেই চিনতে পারছে না। আদিবের ভাবনার মাঝে ফারিস আবার প্রশ্ন করল, কি হলো, কথা বলছো কেন? আদ্রিতা কে? আদিব বিলম্বিত হলো। ফ্যাল দৃষ্টি নিয়ে বলল, ডাক্তার ম্যাডাম ভাই। ফারিস যেন দারুণভাবে চমকালো। ফাইনালি সে জানলো ডাক্তার ম্যাডামের নাম আদ্রিতা। ফারিস ঘুরে তাকালো। তার সম্মুখেই এক টেবিলে পরে আদ্রিতা বসা, কারোর সাথে কথা বলছে। ফারিস কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে আদিবের দিকে করল। আদিব প্রশ্ন করল, এবার কি করব ভাই? ফারিস সময় নিল না বেশি, তড়িৎ জবাব দিল, সব ক্যান্সেল করো। জব্বার হোসেনকে কল করে বলো এবারে ডিল আমার অফিসে হবে, আজকে রাত 8টায় হবে। আদিব কিছুক্ষণ চুপ থেকেই বলল, আচ্ছা ভাই। আর গাড়ির মাল? ওগুলো নিয়ে তুমি অফিস চলে যাও, আমার এখানে কিছু কাজ আছে। আর হ্যাঁ, এখানকার সিসিটিভি। পুরোটা বলা লাগলো না ফারিসের। আদিব মৃদু হেসে বলল, বুঝতে পেরেছি ভাই। ভাবি কি পাবো এবার? ফারিস তড়িৎ জবাব দিল না। কিছু সময় নিয়ে মৃদু হেসে বলল, দেখি। আদিব হাসল। তার খুশি লাগছে। আদিব মিনিট 4 কফি শপে থেকে কিছু কাজ সেরে আদ্রিতার আগোচরে বেরিয়ে গেল। কিছু ইশারা করে গেল ফারিসকে। ফারিস ইশারা বুঝতে তার মুখের মাস্ক খুলে পকেটে পড়ল। মাথায় দেয়া টুপিটা সরিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করল। জায়গা পাল্টে বসলো আদিব বসা চেয়ারে। সেখানে থেকে সরাসরি আদ্রিতাকে দেখা যায়। ফারিস বেশ আইসি ভঙ্গিতে বসলো। মেনু কার্ড দেখলো একটু পর। এরপর উচ্চস্বরে আওয়াজ করে বলল, ওয়েটার। আচমকায় ফারিসের কণ্ঠের মতো কারো কণ্ঠ ঠেকতে আঁতকে উঠল আদ্রিতা। তড়িৎ চাইল সামনে। সঙ্গে সঙ্গে ব্রাউন কালার হুডি পরিহিত ফারিসকে বসা দেখতে পেয়ে আপনা আপনি হাসি ফুটে উঠল আদ্রিতার। তার মানে তখনকার অনুভূতি তার ভুয়া ছিল না। ওয়েটার ফারিসের কাছে এসে জিজ্ঞেস করলাম, কি খাবেন স্যার? ফারিস বেশ মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখলো। আশেপাশে কোথাও দেখলো না। ভাবখানা এমন সে আদ্রিতাকে দেখেইনি। ফারিস খালি খালি কতক্ষণ মেনু কার্ড দেখে বলা, 1 কাপ ব্ল্যাক কফি। ওকে স্যার। ওয়েটার চলে গেল। ফারিস চুপচাপ বসে মোবাইল হাতে দিল। ফারিস এতক্ষণ পর আন্দাজ করতে পারলো কফি শপে ঢোকার সময় তার এমন অস্থির লাগছিল কেন। রাগে গজগজ করছে আদ্রিতা। এই মুহূর্তে তার একমাত্র রাগের কারণ হলো ওই যে সামনে
ভাব নিয়ে বসে থাকা ফারিস, কারণ ফারিস তাকে এখনো দেখেইনি। ভাবখানা এমন যেন এত বড় কফি শপে সে ছাড়া আর কেউ নেই। আদ্রিতার রাগ লাগছে, ছেলেটা তাকে দেখছেই না কেন। আদ্রিতার মতে কোনো মানুষের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কোনো না কোনো ভাবে দেখতে থাকা মানুষটি আঁচ পেয়ে যায় কেউ তাকে দেখছে। বিষয়টা ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পারদর্শী হয়। তারা বেশিরভাগ সময় ভিড়ের মধ্যেও বুঝতে পারে কোনো ছেলে তাকে দেখছে। আদ্রিতা ফারিসের দেখার পর থেকেই তার দিকে তাকান, অথচ ফারিসের হুঁশ নেই। রাগে আদ্রিতার মেজাজ বিগড়াচ্ছে। আরাফাত শেষ কফি কাপে চুমুক দিয়ে বলল, অনেক তো কথা হলো, এবার বলুন আপনার আমাকে কেমন লাগলো? আদ্রিতার তড়িৎ উত্তর, ভালো না। আরাফাত তবদা খেল খানিকটা, নিজেকে সামনে বলল। জি। আদ্রিতার হুঁশ আসলো। এতক্ষণ পর মনে পড়লো সে এতক্ষণ বসে কারোর সাথে কথা শুনছিল। আদ্রিতা তড়িঘড়ি করে বলে উঠল, আমি খুব দুঃখিত। আরাফাত বলল, বিয়েতে কি হ্যাঁ বলা যায় এখন? আদ্রিতা সরাসরি তাকালো আরাফাতের দিকে, তরতর করে বলে উঠল, না, আসলে আমার বয়ফ্রেন্ড আছে, ও এখানেই কফি শপে আছে। আপনি চাইলে আমি আপনার সাথে দেখা করাতে পারি। ওই যে আমাদের সামনে বসা ছেলেটি। আরাফাত পুরো কথাই শুনে পেছন ঘুরে চাইলো, ফারিসকে দেখলো। আদ্রিতা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজিত দেখাচ্ছে তাকে। বোঝা যাচ্ছে প্রচন্ড রাগ করেছে। আরাফাতও বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্রিতা 7-5 কিচ্ছু না ভেবে ফারিসের মুখোমুখি গিয়ে দাঁড়ালো, রাগি রাগি কণ্ঠে বলা, এই যে মিস্টার বখাটে। ফারিস এতক্ষণ পর কফির কাপ থেকে দৃষ্টি সরিয়ে আদ্রিতার দিকে তাকালো, অবাক হয়ে বলল, আপ। পুরো কথা শেষ করতে পারলো না তার আগে আদ্রিতা ফারিসের কাছাকাছি গিয়ে হাত ধরে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, উনি আমার বয়ফ্রেন্ড আরাফাত। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। ফারিসের কাশি উঠে গেল আদ্রিতার কথা শুনে। এই মেয়ে বলে কি? আরাফাত কি বলবে বুঝতে পারছে না। কতক্ষণ হ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে নিজের হাত এগিয়ে দিল ফারিসের দিকে, বলল, শুভকামনা আপনাদের জন্য। ফারিস হাত মেলালো, মুখে কিছু বলল না। তার কথা বুঝি বন্ধ হয়ে গেছে। আদ্রিতা এবার ফারিসের থেকে সরে এসে বলল, প্লিজ মাকে এগুলো বলবেন না। বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। আসলে আমি যাচ্ছি আর 1 মাস পর মাকে এগুলো জানাতে। বয়ফ্রেন্ডের বিষয়টা আপনার আগে জানানোরই ইচ্ছে ছিল, কিন্তু মায়ের জন্য বলতে পারিনি। আরাফাত মৃদু হাসলো, বলল, আচ্ছা সমস্যা নেই, ভালো থাকবেন। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আদ্রিতাও মিষ্টি হেসে বলল, আমারও। আরাফাত আর দাঁড়ানো চলে গেল। তার মনে হচ্ছে তার থেকে ফারিসকেই আদ্রিতার সাথে বেশি মানিয়েছে। আরাফাত কফি শপ থেকে বের হতে আদ্রিতা রাগি রাগি চেহারা নিয়ে এগিয়ে আসলো ফারিসের দিকে। ফারিস তখন চুপচাপ বসা। আদ্রিতাই বলল, কফি শপে আসলে যে একটু আশেপাশে তাকাতে হয়, জানতেন না? ফারিস সরাসরি তাকালো আদ্রিতার দিকে, জবাবে বলল, সত্যি তাকাতে হয় জানতাম না তো। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস বলল, আমরা কি সত্যি বিয়ে করছি? আদ্রিতা থতমত খেলো প্রশ্নে। তখন রাগে বসে কি সব বলে দিয়েছে ভাবতে এখন লজ্জা লাগছে। ফারিস আবার বলল, উত্তর কিন্তু পেলাম না। আদ্রিতা নিচু হলো, ফারিসের চোখে চোখ রেখে বলল, আপনি বলেছিলেন আপনি আমার চোখে যা দেখেন তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। অথচ গত 7 দিন যাবত আমাদের সাক্ষাৎ নেই। এতে প্রমাণ কি হয় ফারিস আমার চোখের ভাষার সত্যিটা পড়তে পারেনি? আদ্রিতা সোজা হয়ে দাঁড়ালো। আর কিছু বলতে পারছে না, তার ভীষণ লজ্জা লাগছে। আদ্রিতা যেতে নিলে ফারিস উঠল, আদ্রিতার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আদ্রিতার চোখ বন্ধ করল এতে। ফারিস তার কানের কাছে নিজের ঠোঁটখানা নিয়ে ফিসফিস করে বলে উঠল, ফারিসের প্রেমের রাজ্যে আপনাকে স্বাগতম ডাক্তার ম্যাডাম। আকাশ জুড়ে মেঘ নেমেছে, শীতের আভাস নামছে দারুণ। মাগরিবের আজান শেষ হলো, কিছু সময় পেরিয়েছে। সন্ধ্যা হয়েছে প্রায়, চারপাশ লালচে দেখাচ্ছে। জনসমূহ থেকে খানিক দূরে নিরিবিলি এক পরিবেশ। পাখিরা ছুটছে সুতরে। ফারিস আদ্রিতা বসে আছে একটা আলোহীন ল্যাম্পপোস্টের নিচে, নীরব দুজনেই, কথা নেই কারো মুখে। তারা কফি শপ থেকে বেরিয়ে এসেছে প্রায় মিনিট 15 হবে। ফারিস তার হুডির টুপি আর মাস্ক দুটোই পরে নিয়েছে। আদ্রিতা অনেক দ্বন্দ্ব হটিয়ে নীরব স্বরে শোধালো, আমরা কি এখন থেকে রিলেশনে আছি? ফারিসের দ্রুত জবাব, না। আদ্রিতা বেশ অবাক হয়ে বলল, তবে? ফারিস কিছু বলল না, চুপ করেই রয়। অনেকক্ষণ পর আকাশবাণী থাকিয়ে বলে,
গত 7 দিন আপনার সাথে সাক্ষাৎ না করে আমি ভেবেছিলাম আমি বোধহয় আপনায় ভুলে যেতে পারবো, কিন্তু হলো না। আপনি হতে দিলেন না। আপনার সাথে দেখা না হওয়ায় গত 7 দিন আমার নিজেকে বড্ড এলোমেলো লেগেছে। আমাকে এতটা এলোমেলো না বানালেও কিন্তু পারতেন ডাক্তার ম্যাডাম। ফারিস থামতে আদ্রিতা বলে ওঠে, আর আপনি যে আমায় পাগল বানাচ্ছেন তার বেলা আপনি জানেন গত 7 দিন আমি কতটা অস্থিরতায় ছিলাম। আমি রোজ আপনার জন্য আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম। আমার মন বলতো আপনি আসবেন, অথচ আপনি আসতেন না। কতটা নিরাশ ছিলাম জানেন। কালকে তো মা ভাত রান্না করতে বলেছিল, আমি চুলায় পানি দিয়ে দাঁড়িয়ে আছি, চাল দিতে আর মনে নেই। আদ্রিতার শেষ কথা শুনে ফারিস হেসে উঠল। খানিকটা শব্দ হলো সেই হাসিতে। আদ্রিতা চোখ মুখ কুচকে বলল, একদম হাসবেন না তো, আপনার হাসিতে আমার বড্ড অসহ্য লাগে। ফারিস তার হাসি থামালো ঠিকই, তবে শীতল স্বরে আওড়ালো, আর আপনার অসহ্যকেই যে আমার দারুণ লাগে। আদ্রিতার মুগ্ধনীয় আঁখি, গলার দৃঢ়তার ছোঁয়া। লোকটা এত সুন্দর করে এই কথা কেন বলে কে জানে। আদ্রিতার মৃদুস্বরে বলল, আপনি এত সুন্দর করে কথা কেন বলেন ফারিস? আপনাকে পাগল বানানোর জন্য। হয়ে গেছি কবেই। আমি তো দেখি না। আপনার চোখ আছে? নেই। আছে তো না থাকার মতো। ফারিস মৃদু হাসলো। আদ্রিতার চোখ রাঙিয়ে বলল, আবার হাসছেন? আমার দারুণ লাগছে। আচমকা আদ্রিতাদের ল্যাম্প পোস্টের লাইটটা জ্বলে উঠল। একটা চমকে উঠলো আদ্রিতা, পরে করে নিজেকে সামলালো। ফারিস বলল, আমি কিন্তু ভালোবাসতে জানি না ডাক্তার ম্যাডাম। সমস্যা নেই, আমি শিখিয়ে নিব। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। তাতে কি, আমার তো আছে। আপনি বিপাকে পড়বেন। আপনি সঙ্গে থাকলে সব বিপাক আমি ঘুচিয়ে নিব। আমার বারে বারে মনে হয় আপনি আমার সাথে ভালো থাকবেন না। একবার রাখতে তো শিখুন, ভালো থাকা আমি বুঝে নিব। ফারিস আর কিছু বলে না, চুপ করে রয়। তার বড্ড ছন্নছাড়া লাগছে। বিষাক্ত প্রেম তাকে বড্ড ভাবাচ্ছে। ফারিস জোরে একটা নিঃশ্বাস পেল। আদ্রিতার হঠাৎ মনে পড়ল ফারিসের পিঠে থাকা সেই ক্ষতের কথা। এতবারে দেখা হওয়া তো সে একবারও জিজ্ঞেস করেনি পিঠের যন্ত্রণা কি কমেছিল। আদ্রিতার ভুলে গেল কি করে? আদ্রিতা দ্রুত প্রশ্ন করল, আপনার পিঠের ক্ষতটা কি কমেছিল? সেলাই কি কেটেছিলেন? ফারিস দৃষ্টি রাখলো আদ্রিতার চোখের দিকে। মেয়েটাকে চিন্তিত দেখাচ্ছে। ফারিস বলল, সেরেছে। সেলাই কাটা হয়েছিল? হ্যাঁ, আদিব কিছুদিন আগে একজন ডক্টর এনেছিল। যাক ভালো। আবার নীরবতা ভর করলো দুজনের মাঝে। একটু একটু করে সময় গড়ালো। সন্ধ্যা সরিয়ে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। আদ্রিতা অনেকক্ষণ পরে বলল, আমরা তো সারাদিন এখানেই বসে থাকবো। তুমি বললে আমি তাও করতে রাজি। আদ্রিতা বুঝি খুশি হলো। ফারিস তাকে আবার তুমি করে বলছে। সেদিনের তুমিটার চেয়েও আজকের তুমিটা যেন তাকে অন্যরকম অনুভূতি দিচ্ছে। আদ্রিতার মৃদু হাসল। সাহস জুগিয়ে ফারিসের হাতখানা ধরল। ফারিসের নিষ্পলক চাহনি। আদ্রিতা বলল, আপনার মুখের তুমি ডাক আমায় বড্ড আনন্দ দেয়, আমায় তুমি করেই ডাকবেন। ফারিসের তখনই উত্তর আসে, আর আপনার ভালো লাগা আমার যে বড্ড পীড়া দেয় ডাক্তার ম্যাডাম। রান্নাঘরে কাজ করছে আদ্রিতার মা। রাগে ফুঁসছেন তিনি। রাগটা হলো আরাফাতের উপর। তার নাকি আদ্রিতাকে ভালো লাগেনি। কথাটা শোনার পর থেকে আদ্রিতার মায়ের মেজাজ চরম খারাপ। ভালো যখন লাগেনি আগেই বলতো। ছবি দেখে কেন বলেনি ভালো লেগেছে? ছবি দেখে কেন বলেছিল ভালো লেগেছে? খামোখা মেয়েটা তার পায়ে ব্যথা নিয়ে ছেলের সাথে দেখা করতে গেল। বাড়ির কলিং বেল বাজার শব্দে আসলো তখনই রাফিন নিজের পড়ার টেবিলে বসে বই পড়ছিল। আদ্রিতার মা আওয়াজ করে বললেন, রাফিন, দরজাটা খোলতো, তোর আপু এসেছে বুঝি। রাফিন উঠে দাঁড়ালো, দ্রুত গিয়ে দরজা খুলল। সত্যি আদ্রিতা এসেছে। আদ্রিতা আস্তে আস্তে ভেতরে ঢুকলো। রাফিন বলল, আরাফাত ভাইকে তোর কেমন লাগলো আপু? আদ্রিতার জবাব, মোটামুটি। রাফিন দরজা আটকে বোনের পিছু পিছু গেল। বলল, জানিস আপা, আরাফাত ভাই বলেছে সে নাকি এখন বিয়ে করবে না। ভালো তো। সত্যি বলতে আমিও তো এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। আদ্রিতার মা এগিয়ে এলেন, তত্তর করে বললেন, একদম ঠিক চেয়েছিলি। আরাফাতকে আমারও ভালো লাগেনি। আমি তোর জন্য অন্য পাত্র দেখব। আদ্রিতা কিছু বলল না, চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। শীত করছে।
রাত 11টা। নিজের কাজ ছেড়ে বাড়ির বেলকনিতে বসে আছে ফারিস। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। ফারিস এখনো খায়নি, জাস্ট ধরিয়েছে, হাতে নিয়ে বসে আছে। তার নিজেকে বড্ড বিষণ্ণ লাগছে। আদিপ পাশে এসে বসলো, বলল, ভাই আপনি ঠিক আছেন তো? ফারিস খানিকটা নড়ে চড়ে উঠলো, হাতের সিগারেটটা এক টান দিয়ে বলল, আমি কি ভুল করেছি আদিপ? কিসের ভুল ভাই? আমার জীবনে কোনো মেয়ে মানুষ আনা কি ঠিক হলো আদিপ? কেন হবে না? পৃথিবীতে সব পুরুষের জীবনই মেয়ে মানুষ আসে ভাই। ফারিস আদিবের দিকে তাকালো, হেসে হেসে বলল, তার মানে তোমার জীবনেও কোনো মেয়ে মানুষ এসেছে আদিপ? আদিপ লজ্জা পেয়ে গেল, এ কথা আশা করেনি সে। ফারিস বলল, কে সে? নাম বলো, তোমাদের বিয়ে পড়িয়ে দিই। আদিপ থতমত খেল, দোনমনে করলো, কি বলবে বুঝতে পারছে না, তাও অনেক ভেবে বলে দিল, আপনি না করলে আমি কেমনে করি ভাই? ফারিস সিগারেটের পরপর দুবার টান দিয়ে বলল, আচ্ছা বিয়েটা না হয় পরে দেখছি, মেয়েটা কে, নাম কি সেটা তো বলো। আদিপ লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, নাম বললে আপনি হাসবেন ভাই। কেন, নাম সুন্দর নয়? তা না, নাম সুন্দর, কিন্তু কিন্তু কি? আদিপ অনেকক্ষণ ভেবে বলল, মেয়েটা ডাক্তার ম্যাডামের বন্ধু ভাই, নাম চাঁদনি। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চাউনি দিল ফারিস। আদিবের মাথা নোয়ানো। আচমকা ফারিস হেসে উঠল, উচ্চ শব্দে সেই হাসি। আদিব বলল, বলেছিলাম না ভাই আপনি হাসবেন। ফারিস তার হাসি থামিয়ে বলল, খারাপ না, কিন্তু প্রপোজ কবে করছো বলো? আদিব অবাক হয়ে বলল, এইসব কি বলছেন ভাই? ওইসব প্রপোজ আমার দ্বারা সম্ভব নয়। কিসের সম্ভব না? তুমি কালই মেয়েটাকে প্রপোজ করতে যাবে আদিব। ভাবি কি তোমার একার চাই, আমার চাই না? আদিব এই কথার পিছিয়ে কি বলবে বুঝতে পারছে না। তার লজ্জা লাগছে। মেয়েটাকে কি করে ফারিস ভাইয়ের ভাবি বানাবে? মেয়েটা যদি রাজি না হয় তখন? আদিব বসা থেকে উঠে দাঁড়ালো, মিনমিনিয়ে বলল, আমি নিজের রুমে যাই ভাই, আপনিও ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে যাও। আদিব চলে গেল। ফারিস পরপর কয়েকটা সিগারেটের সুখ টান দিয়ে শেষ করল। এরপর মদের গ্লাসে চুমুক দিল। তার চোখ লাল হয়ে গেছে। প্রকৃতির বুক বেয়ে উপচে আসছে শীতল হাওয়া। ফারিসের শরীর কাঁপছে, তা উঠছে না। হঠাৎই ফারিস আদো ভেজা চোখে ওই আকাশ পানে তাকালো, রক্তলাল আঁখি নিয়ে আদুরের স্বরে আওড়ালো, হে প্রকৃতি, তুমি তো জানতে ফারিসের বুকে প্রেম এক নিষিদ্ধ অধ্যায়, অথচ তুমি সেই প্রেমে ডুবিয়ে মারতে চাইছো আমায়। কি হচ্ছে আমার সাথে? আকাশটা মৃদু বজ্রপাতে কেঁপে উঠলো। হঠাৎ মৃদু শব্দে বইতে লাগলো বাতাস। তারা বুঝি জানান দিচ্ছিল কিছুর। ফারিসের পৃষ্ঠের উত্তরে বোধহয় বলছিল, ওহে নিঃস্ব পথিক, তুমি হয়তো বুঝছো না, তোমার নিষিদ্ধ শহরে প্রেমী হবে এক শুদ্ধ প্রতীক। প্রকৃতি তখন সূর্যের দাপটে কনকনে শীতের আভাস ছড়িয়ে সূর্য উঠছে ধরণী জোরে। ফারিস ঘুমিয়ে আছে বেলকুনিতে। কাল রাতে এখানে মদ সিগারেট খেয়ে দে ঘুমিয়ে পড়েছে। গায়ে তার মোটা কম্বল জড়ানো। কম্বলটা আদিব দিয়ে গেছে। কাল আদিব ঘুমানোর আগে আরো একবার ফারিসের রুমে আসে। এসে দেখে ফারিস বেলকুনিতে ঘুমিয়ে পড়েছে। শীতে গায়ের পশম দাঁড়িয়ে আছে, অথচ তাও ফারিস রুমে এসে বিছানায় শোয়নি। আদিব একবার ভেবেছিল ফারিসকে ডাকবে, কিন্তু পরে আবার ডাকার সাহস হয়নি। তাই বাধ্য হয়ে রুমে থাকা মোটা কম্বলটা এনে জড়িয়ে দেয় ফারিসের গায়ে। ফারিসও হঠাৎ শীতল ছোঁয়ার ভিড়ে গরম উষ্ণতা পেয়ে কম্বল জাপড়ে ধরে ঘুমিয়ে থাকে। আদিব বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ফারিসের ঘুমন্ত মুখশ্রীর দিকে। কতক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিজেও জানে না। পরে হুঁশ আসতে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় নিজের রুমে। যাওয়ার পথে একটা কথায় ঘুরপাক খায় মাথায়, এই জীবন যেন বড্ড দুঃখ দেয়। ফারিসের ঘুম ভাঙলো আরো আধ ঘন্টা পর। শীতের সকালে তীব্র রোদ্দুরের ছায়া গায়ে মাখতে যেন আরো বেশি সতেজ হলো শরীর। এক মিষ্টি গন্ধ যেন নাকে বিধে। তখন ফারিস চোখ খুলে চাইল, হাই তুলে আশপাশ দেখল। সেকেন্ড 15 আশপাশ চোখ বুলাতেই বুঝলো সে বেলকনিতেই শুয়ে আছে। গায়ে জড়িয়ে থাকা মোটা চাদর দেখলো। ফারিস বুঝলো এটা আদিবেরই কাজ। ফারিস আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। গার পিঠ খানিকটা ব্যথা করছে। ফারিসের পিঠের ক্ষত এখনো বুঝি পুরোপুরি সারেনি। এখনো মাঝে মাঝে লম্বা আকৃতির দাগটায় চিনচিনে ব্যথা হয়, কিন্তু ফারিস বরাবরই তা উপেক্ষা করে। তার মতে ফারিস আঘাত পায় না, তাদের ব্যথা হয় না,
যন্ত্রণা উপলব্ধি করে, অথচ গত 7 দিন যাবৎ ডাক্তার ম্যাডামকে দেখতে না পাওয়ার শূন্যতা যে যন্ত্রণা হচ্ছিল ফারিসের, তা সহনীয় ছিল না। ফারিস নীরবে জোরে নিঃশ্বাস ফেল। ফারিস বুঝল পৃথিবীতে ভালোবাসার উপর কোনো নিয়ম চলে না। এটা একদম অনিয়ম ব্যাপার স্যাপার, যেটা হুট করেই আসে আর সহজেই যেতে চায় না। ফারিস মেনে নিয়েছে আপাতত সে চায় তার জীবনে কেউ একজন থাকুক যাকে ভালোবাসা যায়, বুকে জড়িয়ে ধরে যত্নে রাখা যায়, ক্লান্তিতে কোলে মাথা দিয়ে দুদণ্ড শোয়া যায়, মন খুলে অনেক কিছু বলা যায়। ফারিসের মনে হয় সেই কেউ একটা বুঝি আদ্রিতায়। ফারিসের নাকি আবার সেই সুগন্ধটা এলো, এবার যেন আরো বেশি করে গন্ধটা লাগছে। আর অনেকক্ষণ গন্ধটা শুকে বুঝতে পারলো এটা কোনো খাবারের গন্ধ। তবে কি আদিপ রান্না করছে? ফারিস সকালে সোনালি রোদ্দুরে গায়ে মাখতে উঠে দাঁড়ালো। বেশ ফুরফুরে লাগছে নিজেকে। ফারিস নিচে লেপ্টে থাকা কম্বলটাও হাতে নিল, গিয়ে রাখলো বিছানায়, তারপর এগিয়ে গেল রান্নাঘরের দিকে। যা ভেবেছিল তাই, আদিপ সকাল সকাল মুরগি পোলাও রান্না করছে। ফারিস তার বাম পাশে ঘড়িটা দেখলো। এখনকার সময় সকাল বলা চলে না, বেলা প্রায় 12টা বেজে ছাড়িয়েছে। এত বেলা হয়ে গেছে আজ, অথচ তার মনে হচ্ছে এখনো সকাল চলছে। ফারিস রান্নাঘরের দরজার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আদিব। আদিব মুরগি ভাজছিল। হঠাৎ করে ফারিসের কণ্ঠ শুনে পেছনে তাকালো এক ঝাঁক। ফারিসকে দেখে বলল, জি ভাই, আপনার ঘুম ভেঙেছে? ফারিস আরো দুপা রান্নাঘরে দিয়ে বলল, হ্যাঁ, এগুলো কি করছো তুমি? রান্না ভাই, মুরগির রোস্ট আর পোলাও। তা তো দেখছি, কিন্তু হঠাৎ তুমি রাতে গেলে কেন? এমনি ভাই, রোজ রোজ হোটেলে খাবার ভালো লাগছিল না, তাই একটু রান্না করছি। ফারিস কি বলবে বুঝছে না। এই বিষয়টা নতুন না, আদিব প্রায়শই হঠাৎ এমনই হঠাৎ হঠাৎ রান্না বান্না করে। ফারিস আর ভাবলো না আদিবের রান্নার হাত সুন্দর, যার আদেশ সবই সুস্বাদু আর মজাদার হয়। ফারিস দাঁড়ালো না আর যাওয়ার পথে বলল, ঠিক আছে, রান্না করো, আমি গোসল সেরে আসছি। আচ্ছা ভাই। ফারিস চলে গেল। আদিব রান্নায় মন দিল। হসপিটালে নিচ চেম্বারে বসে আছে আদ্রিতা, মিটমিটি হাসছে সে, আর তাকে ঘিরে বসে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। লাঞ্চ টাইম চলছে। আজ সবাই মিলে মিশে ঠিক করলো লাঞ্চটা আদ্রিতার চেম্বারে বসেই খাবে। তাই চেম্বারে মেঝেটা খুব সুন্দরভাবে মোছা হয়েছে। সাদা টাচটা চকচক করছে মেঝেটা, কিন্তু তাও কোথাও গিয়ে নড়বড়ে লাগছে। মৃদুল কিছুটা কপাল কুচকে পড়া। নিচেটা যতই চকচকা হোক, এখানে খেতে ইচ্ছা করছে না, চল সবাই চাঁদে যাই। মৃদুলের কথা শুনে আশরাফ বলল, এখন ছাদে যেতে নিলে লাঞ্চ করার সময় থাকবে না, তাই নিচে না বসতে চাইলে চেয়ার পেতেই বসি না হয় সবাই। আশরাফের কথায় যুক্তি আছে, তাই কেউ আর বেশি কথা না বলে চেম্বারে টেবিল গোল হয়ে বসে খেতে শুরু করলো। আদ্রিতার মাঝে কোনো ভাবান্তর নেই, সে নীরব চুপচাপ। বিষয়টা তার বন্ধুমহল বেশ চিন্তিত, কারণ আদ্রিতা কখনোই এতটা চুপচাপ থাকে না। তারা শুনেছে আদ্রিতা নাকি কোন ছেলেকে দেখতে এসেছিল। আদ্রিতাকে নাকি কোন ছেলে দেখতে এসেছিল, তাও রেস্টুরেন্টে। কিন্তু আদ্রিতাকে বিয়ে করবে না এমনটা নাকি বলেও দিচ্ছিল। মৃদুল বুঝে না এখনো বিয়ে না করলে আর কবে করবে। মৃদুল আদ্রিতার দিকে তাকিয়ে বলল, আদু। আদ্রিতা তড়িৎ চমকে ঘুরে তাকালো মৃদুলের দিকে বলল, বল। রনি বলল, কি হয়েছে তোর? রনির কথায় চরম চমকালো আদ্রিতা ভরকানো গলায় বলল, কি হবে? তোর হাব ভাব ঠিক লাগছে না। আমারও কেমন যেন লাগছে। আশরাফও বেশ ভাবলো বিষয়টা, তারও কেমন ঠেকছে যেন আদ্রিতার হাব ভাব। আশরাফ মুখে এক লোকমা খাবার নিয়ে চিবোতে বলল, সত্যি কি তোর কিছু হয়েছে আদৌ? বন্ধুদের একের পর এক প্রশ্নে থতমত খাচ্ছে আদ্রিতা। সে বুঝতে পারছে না হঠাৎ তার বন্ধু মহলের হলোটা কি। আদ্রিতা বেশ হতভম্বস্বরে বলল, আমি সত্যি বুঝছি না তোরা কি বোঝাতে চাচ্ছিস। মৃদুলের সোজা কথা, প্রেমে টেমে পড়েছিস বোন? সঙ্গে সঙ্গে যেন আরো ঘোর চমকালো আদ্রিতা চোখ বড় বড় করে বলল, এসব কি বলছিস তুই? বিয়েটা করলি না কেন? আরাফাতের আমাকে পছন্দ হয়নি, তাইলে বিয়ে কিভাবে করব? কথাটা ঠিক হজম হতে চাইলো না কারোরই, তবুও জোর জবরদস্তি করে কথাটা হজম করে নিল।
এবার আদ্রিতা বলল, তোরা বিয়ে করছিস না কেন? মৃদুল বেশ ভাব নিয়ে বলল, আগামী পরশুদিন তোদের ভাবিকে দেখতে যাইতাছি, পছন্দ হলেই বিয়ে পাক্কা। মৃদুলের হাব ভাব সবাই বেশ হাসল। রনি মুনমুনের দিকে তাকিয়ে বলল, মন চল না, আমরাও বিয়েটা করে ফেলি। মুনমুন নাক মুখ কুচকেল, বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস একবারও? খালি বিয়ে বিয়ে করিস। সঙ্গে সঙ্গে পুরো বন্ধুমহল যেন মুনমুনের পানি চাইল। কি বললো মেয়েটা? তাহলে কি রনিকে বিয়ে করতে সম্মতি জানালো মুনমুন? বন্ধুমহলের হাব ভাবে বেশ বিষম খেলো মুনমুন। তরির চোখ মুখে লাজুক ভাব এনে বলল, তোরা এমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? আচমকা হুল্লোড় করে উঠল সবাই। মুনমুন বিস্মিত। রনি বলল, কালই তবে যাচ্ছি তোর বাড়ি মন। মৃদুল তো চেঁচিয়ে বলল, ওরে মামা, ফাইনালি বান্ধবীর বিয়া খামু সবাই। মুনমুন মুখে স্বীকার না করলেও তারা জানতো মুনমুন রনিকে পছন্দ করে। রনির পাশে কোনো অচেনা মেয়ে মানুষকে সহ্য করে না। এর আগে যতবার রনি তাকে বিয়ের কথা বলেছে ততবারই তার উত্তর ছিল, তোকে বিয়ে করবে কেন? কিন্তু আজকের উত্তরটা ছিল ভিন্ন। তাই সবাই ভেবে নিয়েছে ফাইনালি তাদের বান্ধবী বন্ধুকে বিয়ে করতে রাজি। মুনমুন তবদা খেলো সবার উল্লাস দেখে, নিজেও হেসে ফেলল। হঠাৎ রনি ভিড়ের মাঝে এগিয়ে এলো মুনমুনের দিকে, বলল, সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোর বাড়ি। মুনমুন আর না করলো না, সে লাজুক হেসে বলল, আয়। মুনমুনের কথা শুনে আচমকা রনি মুনমুনকে জড়িয়ে ধরল। হতভামা বন্ধু মহল পরমুহূর্তে সবার চোখ বন্ধ করে হেসে হেসে বলল, আমরা কিন্তু কিছু দেখিনি। হাসছিল রনি। লজ্জায় মিলিয়ে যায় মুনমুন। হাসি তামাশার মাঝে হঠাৎ একটা মেসেজ আসে আদ্রিতার। সে দেখে, কিছু ভাবে, কল করে একজন মেডিকেলের স্যারকে, বলে, স্যার আমার 3 ঘন্টার জন্য একটু ছুটি চাই, বিষয়টা ইমার্জেন্সি। বাড়ির ছাদে বিশাল টেবিল বসানো, মাথার উপর গোলাকৃতির ছাতা, সঙ্গে গোল টেবিলটার চারপাশে 4টে চেয়ার বাঁধানো। আদিব টেবিলে খুশি মনে খাবার বাড়ছে। পোলাও রোস্ট, সালাদ, ড্রিঙ্ক হিসেবে কোক দিয়ে জায়গাটা সাজিয়েছে আদিব। আজ একটা বিশেষ দিন, যার জন্যই আদিবের এত আয়োজন। ফারিস ছাদে প্রবেশ করলো তখন আদিবের কাণ্ড কারখানা তার মাথায় ঢুকছে না। ঠিক ফারিস আদিবের কাছাকাছি এসেই বলল, এগুলো কি করছো আদিব? আদিব মিষ্টি হাসলো। সাজানোর শেষ তার। আদিব খুব উৎসাহ নিয়ে বলল, শুভ জন্মদিন ভাই। সঙ্গে সঙ্গে অবাক হলো ফারিস, চমকালো দাঁত। এতক্ষণে বুঝলো আদিবের এত তোড়জোড় কিসের। ফারিস বলল, তুমিও না আদিব? ফারিস এগিয়ে এসে জড়িয়ে ধরলো আদিবকে, বলল, ফারিস এই ভুল তারিখ কেন সেলিব্রেট করো আদিব? দিনটা আমার খুব প্রিয় ভাই। কিছু বলে না, একগাল হেসে বলে, চলো খাই। আদিব গেল না, শক্ত কঞ্চে বলল। আমি খাবো না ভাই। অবাক স্বরে বলল, কেন? সেই মুহূর্তে ছাদে ছুটে আসলো আদ্রিতা, বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, শুভ জন্মদিন মিস্টার বখাটি। বেশ বিস্মিত নজরে তাকিয়ে আছে ফারিস আদ্রিতার দিকে। এই মুহূর্তে কোনোভাবে আদ্রিতার উপস্থিতি আশা করেনি সে। ফারিস বার কয়েক পলক ফেলো, সত্যিই দেখছে নাকি। আদ্রিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে প্রতিনিয়ত, তার বুক কাঁপছে। আচমকা এভাবে দৌড়ে ছাদে ছুটে আসতে তার খুব কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি আসতে তো পারল। আদ্রিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে খুঁড়িয়ে হেঁটে এগিয়ে আসতে লাগলো ফারিসের দিকে। ফারিস ঘোর তখনও কাটেনি। আদিব ফারিসের কাঁধে হাত রাখলো, মৃদু হেসে বলল, সময়টা আপনার ভালো কাটুক ভাই। আদিব চলে গেল। ফারিস তার কথাটা শুনতে পেয়েও জবাবে কিছু বলতে পারলো না। তার মানে এটাও আদিবের কাজ। আদিব যাওয়ার পথে আদ্রিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে এইটুকুই বলে শুধু, থ্যাংক ইউ। বিনিময় মৃদু হাসে আদ্রিতা। আদিব ছাদ থেকে বেরিয়ে গেল, তবে শুধু ছাদ নয়, বাড়ির থেকেই বেরিয়ে গেল। আদ্রিতা ফারিসের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো, শীতল স্বরে বলল, অবাকটা কি খুব হয়েছেন? ফারিসের হুঁশ আসে, তাও থতমত খেয়ে বলে, খুবের চেয়েও বেশি। মৃদু হাসে আদ্রিতা। নিজের হাত ঘড়িটার টাইম দেখে বলে উঠল, আমার কাছে খুব বেশি সময় নেই, আসুন খাওয়া দাওয়া শুরু করি। ফারিস নিস্তব্ধ পায়ে এগিয়ে গেল টেবিলটার কাছে। ফারিসের হাত ধরে আদ্রিতা বসিয়ে দিল চেয়ারে। ফারিসের নির্বিকার চাহনি তখন আদ্রিতা নিজ চেয়ারে বসে বলে, আজ আপনার জন্মদিন, আমায় আগে বলেননি কেন? ফারিস স্বাভাবিক হলো, সরু চোখে
আদ্রিতার পানে তাকিয়ে বলে, আগে বললে কি হতো? আপনার জন্য গিফট নিয়ে আসতাম। ফারিস আচমকা হেসে উঠে বলে, জন্মদিনে গিফটও দিতে হয়, জানতাম না তো। আদ্রিতা বেশ অবাক হয়, বলে, এ কেমন কথা? জন্মদিনে গিফটই তো আসল। ফারিসের তড়িৎ উত্তর, না, গিফট আসল নয়, আপনি যে এসেছেন এটাই আসল। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস আদ্রিতার প্লেটে পোলাও মুরগির রোস্ট দিল, বলল, এগুলো সব আদিব রান্না করেছে, খেয়ে দেখুন তো। আদ্রিতা জানে এবার আরো অবাক হলো, আদিব রান্না করেছে, বিষয়টা দারুণ তো। আদ্রিতা ফারিসের প্লেটে খাবার দিলে উৎসাহ নিয়ে বলল, আপনার জন্মদিন, আপনি আগে খান। ফারিস খাবার নাড়তে নাড়তে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, সত্যি বলতে আজ আমার জন্মদিন নয়। আদ্রিতা যারা বিস্মিত হলো, চোখে মুখের ভঙ্গি পাল্টে গেল। এই ফারিস বলে কি? আদ্রিতা বিস্মিত কণ্ঠে বলল, মানে? ফারিস পোলাও মুখে দিল, চোখ বুজে বলল, দারুণ হয়েছে। এই ছেলেটা রান্নার হাত এত ভালো কেন কে জানে। আদ্রিতাও পোলাও মুখে দিল, খেতে সত্যি দারুণ হয়েছে। আদ্রিতা বিচলিত কণ্ঠে বলল, মানে এটার উত্তর কিন্তু দিলেন না। ফারিসের চোখ বেশ শান্ত, হাবভাবও স্বাভাবিক। সে বলল, আসলে আমার জন্মদিন কবে এটা আমি নিজেও জানি না, আমার বাবা মাকে তাও জানি না। আজকের এই দিনটা আদিবের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। বয়স তখন বড়জোর 5 বছর হবে। ছেলেটা এই দিনটাকে আমার জন্মদিন ভেবে সেলিব্রেট করে। ওর নাকি এই দিনটা খুব প্রিয়, আর কিছু না। আদ্রিতা যেন মুগ্ধ না হয়ে পারল না। এই আদিব ফারিসকে কতটা ভালোবাসে তা যেন আজকের দিনটাই জলজন্ত প্রমাণ। চাঁদনির সাথে আদিবের মিলটা হলে বেশ ভালো হবে। চাঁদনি নিশ্চয়ই খুব সুখী হবে। আদ্রিতার ভাবনার মাঝে ফারিস বলল, ঘৃণা আসলো কি আমার উপর? চমকে উঠল আদ্রিতা কথার অর্থ না বুঝেই বল, হঠাৎ ঘৃণা আসবে কেন? কেন কেন আবার? আমার বাবা মা কে বা কারা জানা নেই যে? এভাবে আমার ঘৃণা আসার কোনো কারণ দেখি না। সত্যি কি দেখছেন না, নাকি দেখতে চাইছেন না? আপনি যেটা মনে করেন। ফারিস চুপ করে রইল। মুরগির রোস্ট মুখে চিবোতে চিবোতে বলল, একজন ইমাম ছিলেন, রংপুরে তার বাড়ি। তিনি যে মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদেই কে যেন আমাকে রেখে যায়। তারপর উনি আমাকে লালন পালন করেন, নাম দেন ফারিস মাহমুদ। সে থেকে আমি ফারিস মাহমুদ। আদ্রিতা ফারিসের সব কতটুকু মন দিয়ে শুনল। তার মনে কিছু প্রশ্ন জাগলো, যেমন রংপুর থাকলে ফারিস ঢাকা আসলো কি করে, আর সে ইমামও বা কোথায়, আর আদিবের সাথে কিভাবে পরিচয় ফারিসের, তাও 5 বছর বয়সে। আদ্রিতা প্রশ্নগুলো করার জন্য মুখ খুলতে নিতেই ফারিস বলে উঠল, আজ এ পর্যন্তই, বাকি কথা অন্য আরেকদিন বলবো। আদ্রিতা থেমে গেল। গলায় আসা প্রশ্নগুলো গলাতে আটকে রইল। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে নিজেদের খাওয়া শেষ করলো আদ্রিতা আর ফারিস। আদ্রিতার পেট খানিকটা ভরা থাকলেও আদিবের রান্নার স্বাদে খাওয়া যেন থামানোই গেল না। সময়টা প্রায় দুপুর 3:30টার কাছাকাছি। সূর্যের তীব্র তাপ শূন্যের দিকে। আদ্রিতা ফারিসের সোফা রুমে দাঁড়ানো। তাকে যেতে হবে। 5টায় তার একটা সার্জারি অপারেশন আছে, দ্রুত হসপিটালে পৌঁছতে হবে। আদ্রিতা হাত ঘড়িটা দেখলো আবার। ফারিস আসলো তখন। গায়ে জড়ানো ব্ল্যাক ঘড়ি, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ছেলেটা নামছে। আদ্রিতা কিছুক্ষণ চেয়ে রইল তার পানে, পরক্ষণে চোখ সরিয়ে লাজুক হাসলো। ফারিস দেখলো, কিছু বলল না। আদ্রিতা শান্ত গলায় প্রশ্ন করলো, কোথায় যাবেন? আপনার সাথে। হসপিটাল? আদ্রিতা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চললো বাইরে। সে গাড়ি আনেনি কোনো। ফারিস তার একটা লাল গাড়ি বের করে বলল, চলুন যাই। আদ্রিতা দ্বিধাহীন গেল। ফারিস বসতে বলল। আদ্রিতাও বসলো। ফারিস গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, আপনার পায়ের ব্যথা এখনো কমেনি? কমেছে, তবে খুঁড়িয়ে হাঁটছেন যে? অল্প স্বল্প আছে এখনো। ফারিস আর কিছু বলল না। আদ্রিতা চুপ রইল। গাড়ি চলছিল সুদূরে। চারপাশ কেমন যেন ঠেকছে আদ্রিতার। তারা কি সত্যি প্রেমিক প্রেমিকা? ঠিক বোঝা যাচ্ছে না। নিজের চেম্বারে বসে আছে চাঁদনি। সামনেই তার পেশেন্ট বসা। পেশেন্টটা হলো আদিব। তার নাকি মুখের ডান দিকের মাড়ির দাঁতে ব্যথা, অথচ চাঁদনির দেখে তেমন কিছুই পেল না। আবার মনেও হলো না ব্যথা আছে বলে। চাঁদনির বুক দুরু দুরু করছে। ছোট হাচমকা আগমনে সে কিছুটা থমকে গিয়েছিল।
পরে অবশ্য নিজেকে সামলেছে। আদিবের ভাবখানা এমন ছিল, ভাজা মাছ উল্টে খেতে জানে না যেন। চাঁদনির সাথে তার আগে কখনো দেখাই হয়নি। চাঁদনি বলল, আপনার দাঁতে কি সত্যি ব্যথা করছে? আদিবের নিষ্পলক চাহনি, অস্থির দুখানা চোখ। সে বলল, সত্যি করছে। চাঁদনি জোরে নিঃশ্বাস ফেলল, বলল, আমি কিছু ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, আশা করি খেয়ে নিলেই কমে যাবে। আদিবের ছোট্ট করে জবাব। আচ্ছা। রাস্তা জুড়ে নীরবতা, গাছের পাতার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ নড়ছে, বাতাসের আনাগোনা নেই তেমন। রাস্তা জুড়ে নীরবতা, গাছের পাতা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ নড়ছে, বাতাসের আনাগোনা নেই তেমন। বিকেল ছাড়িয়ে প্রকৃতি নিস্তেজ প্রায়। ফারিস চুপচাপ গাড়ি চালাচ্ছে, আদ্রিতাও চুপচাপ বসা। কথা বলতে চাইছে ঠিক, কিন্তু কি বলবে বুঝছে না আদ্রিতা। অনেক ভেবে চিন্তে প্রশ্ন করলো, আপনি কি নামাজ পড়েন ফারিস? ফারিসের দ্রুত জবাব। আদ্রিতা বিস্মিত, আখি জোড়া আরো বিস্মিত হলো, নীরব স্বরে বলা, কেন? তার কাছে আমার অনেক অভিযোগ। তো নামাজ পড়ে জানাচ্ছেন না কেন? পাপী মানুষের কথা কি সে শোনেন? আদ্রিতা ভর কালো, বার কয়েক পলক ফেলে বলল, তিনি সবার কথা শোনেন। তবুও আমার মনে হয় আমার মতো পাপী মানুষের কথা কি শুনবেন? কি পাপ করেছেন আপনি? যার জন্মই বোধহয় পাপ দিয়ে, সে কি আর বড় পাপ করবে বলেন? আদ্রিতা হঠাৎ কি যেন হলো, সে উচ্চস্বরে বলল, গাড়ি থামান। ফারিস গাড়ি থামালো। আদ্রিতা ফারিসের দিকে ঘুরল, হাত দুটো ধরল, খুব শান্ত স্বরে বলল, শিশুরা যখন জন্ম নেয় তারা নিষ্পাপ হয়, আপনিও নিষ্পাপ। মানুষ বড় হয়ে পাপী হয়, কিন্তু আমার মন বলে আপনি পাপী নন, ভালো মানুষ, আমার ভালো মানুষ। আদ্রিতার আমার ভালো মানুষ কথাটা বুঝি সোজা ফারিসের বুকে বিঁধল, যন্ত্রণা দিল খুব। তার বৃত্তৃষ্ণায় ধরিয়ে রাখা কণ্ঠটা বলতে চাইল, আপনার মন ভুল বলে ডাক্তার ম্যাডাম, আমি দারুণ পাপী মানুষ। এক হাতে মানুষ বাঁচাই, আরেক হাতে মানুষ মারি। ঠোঁটের কথাটা ঠোঁটেই রইল, বলা হলে উঠল না। ফারিস জোরে নিঃশ্বাস নিল, বুকে ব্যথা উঠছে তার, কিন্তু আদ্রিতাকে বুঝতে দিল না তা। আদ্রিতা বলল, আপনি আজ থেকে নামাজ আদায় করবেন, মাগরিব দিয়ে শুরু করবেন, বুঝেছেন? ফারিস কিছু বলে না। আদ্রিতা বলে, কথা দিন রোজ নামাজ আদায় করবেন। ফারিসের বুকে দুরু দুরু করছে, কণ্ঠস্বর আটকে আসছে প্রায়। আদ্রিতা আবার বলল, কি হলো, কথা দিন। ফারিস বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, ঠিক আছে। আদ্রিতা খুশি হলো, আচমকা ফারিসকে জড়িয়ে ধরল। ফারিস চমকে উঠল, এতে তার নিঃশ্বাস বুঝি আটকে আসলো, ভারী হলো শরীর। এই প্রথম আদ্রিতা তাকে জড়িয়ে ধরেছে। ফারিস কি করবে বুঝছে না, বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে, অস্থিরতায় চারপাশ যেন কাঁপছে। হৃদয় বারবার জানান দিচ্ছে, এবার তুই শেষ ফারিস, এবার তুই শেষ। ফারিসের হাত কাঁপছে, তারও কি উচিত আদ্রিতাকে জড়িয়ে ধরা? ফারিস ধরতে পারল না, তার হাতখানা আদ্রিতাকে ছুতে নারাজ, কেমন অবশ্যই আছে। তবুও ফারিসে এই মুহূর্তটা ভালো লাগছে, বলতে ইচ্ছে করছে, আমায় কখনো ছাড়বেন না ডাক্তার ম্যাডাম, আজীবন ধরে রাখবেন। আমি মানুষটা আপনার ছাড়তে চাইলেও আপনি কখনো ছাড়বেন না, কখনো না। সময়টা প্রায় বিকেল 4টার কাছাকাছি। আদিতা লজ্জায় মাথা নুয়ে বসে আছে। আচমকা ফারিসকে জড়িয়ে ধরায় সে বেশ লজ্জিত। এই উদ্ভট কাজ এর আগে কখনো করেনি আদ্রিতা। ইস, ফারিস কি ভাবলো? আদ্রিতা আর চোখে ফারিসকে দেখলো। ছেলেটা বেশ স্বাভাবিক আর শান্ত দেখাচ্ছে, কি সুন্দর নীরবে গাড়ি চালাচ্ছে, যেন কিচ্ছুই হয়নি এমন। আদ্রিতা মুখ দিয়ে আর কথা বের হতে চাইল না। ফারিস অনেকক্ষণ পর বলল, এভাবে হুটহাট জড়িয়ে ধরলে আমি কিন্তু মারা পড়বো ডাক্তার ম্যাডাম। আদ্রিতার লজ্জিত মুখ আরো লজ্জিত হলো। তার ইচ্ছে করছে চলন্ত গাড়ি থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার হলো না। নিজেকে পুরোপুরি ধাতস্থ করে লজ্জিত স্বরে বলল, আমি তো ডাক্তার মানুষ, পুরোপুরি মারা পড়ার আগে ঠিক বাঁচিয়ে নিব। ফারিস হাসলো, বলল, আপনি কিন্তু দারুণ কথা জানেন। আপনার চেয়ে কম? আমার তো মনে হয় না। কিন্তু আমার মনে হয়। এর আগে কোনো পুরুষকে জড়িয়ে ধরেছেন ডাক্তার ম্যাডাম? আদ্রিতা আবার লজ্জায় পড়ল। এই ছেলে জড়িয়ে ধরা ছাড়া আর কিছু নিয়ে কথা বলতে পারছে না। আদ্রিতা নীরব রইল। ফারিস বলল, উত্তর কিন্তু পেলাম না। যদি না দেই? আমি কি জোর করতে পারি?
আপনি কি চান আমি আর কখনো আপনার জড়িয়ে না ধরি? ফারিস জবাব দেয় না। আদ্রিতা আর কিছু বলে না। গাড়ি চলে আপন মনে। গাড়ি তখন প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছে। হঠাৎ ফারিস প্রশ্ন করে, আপনি কি কাচের চুড়ি পছন্দ করেন? আদ্রিতা বেশ অবাক হয়ে প্রশ্ন করে, কেন? ফারিস বিরক্ত বোধ করে উত্তরে, চোখ মুখ কুচকে বলে, কেন উত্তর দিব না, পছন্দ করেন কিনা সেটা বলুন। আদ্রিতা শান্ত স্বরে শোধায়, করি। ফারিস কত দূর গিয়ে হঠাৎ গাড়ি থামায়। হসপিটাল দেখা যায় দূর থেকে। আদ্রিতা বিচলিত কণ্ঠে বলে, আর একটু সামনে যেতে হতো তো। ফারিস সামনে যায় না, উল্টো পেছনে যায়। আদ্রিতার চোখে মুখে বিস্ময়। ফারিস তখন আসার পথে একটা ছেলেকে দেখে মাথায় হাজি চেপে কাচের চুড়ি নিয়ে যাচ্ছে। ফারিস সোজা ছেলেটার সামনে গিয়ে গাড়ি থামালো, জানালার কাছ নামিয়ে ডাকলো, এই এই পিছি শোনো। ছেলেটা দাঁড়ালো, পেছন ফিরে বলল, আমারে ডাহেন? ফারিস তার পানে তাকিয়ে বলে, হ্যাঁ তোমারই ডাকি, এদিকে আসো। ছেলেটি খুশি হলো, মাথার হাজিটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল ফারিসের দিকে। ফারিস গাড়ির দরজা খুলল, বলল, চুরি কত করে? ছেলেটার মাথায় হাজি মাটিতে রাখলো, ক্লান্ত শরীরে বলল, কয় ডজন নেবেন? এক এক ডজন 40 টাকা কইরা। সব কি কাচের চুড়ি? হ। সব মিলিয়ে কত ডজন হবে? 50 ডজন। ভালো হবে তো? হ্যাঁ, এককালে খাসামাল। আইজ গই বাজার তন কিনা আনছি। সাহেব হলে করেন, বাড়ি যাওয়ান লাগবে, নইলে আম্মায় রাগ হইব। আমার আবার জ্বর আইছে, ঔষধ কেনা লাগবো। ফারিসের বুক ভারী হয়ে উঠল। ফারিস আর সময় না নিয়ে মানিব্যাগ থেকে দুটো 1000 টাকার নোট বের করে ছেলেটার কাছে দিয়ে বলল, ওকে সবগুলো দিয়ে দাও। ছেলেটির চোখ ছানা পড়া, সে বলল, এতগুলান চুড়ি আমনে একলা নেবেন? ছেলেটি খুশি হলো, এক হাজি চুড়ি এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস নিল, আদ্রিতার কাছে দিয়ে বলল, নে এগুলো আপনার জন্য। আদ্রিতার চোখ আরো দ্বিগুণ বড় বড় হয়ে গেল। হতভম্ব স্বরে বলল, এতগুলো চুড়ি? ফারিস ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো, আর তোমার আম্মার যত্ন নিবা কেমন? ছেলেটির মুখে জড়ানো হাসি আরো বাড়ল। হাসি হাসি মুখ নিয়ে বলল, আমনেও ভালো থাকবেন, আমি যাই। ছেলেটি দৌড়ে টাকা দুটো দেখতে দেখতে চলে গেল। ফারিস বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটি যাওয়ার পানে। অতঃপর জোরে নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা আটকে বলল, তাহলে যাওয়া যাক। আদ্রিতা নির্বিকার ভঙ্গিতে বলল, এতগুলো চুড়ি নিয়ে আমি কিভাবে হসপিটালে যাব? এটা আপনার সমস্যা, আমার না। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। এটা কি আজ নতুন নাকি? আদ্রিতার অসহায় মুখ। এখন কি করবে ভাবছে। তার বন্ধু মহল এগুলো দেখলে নির্ঘাত ছন্দের চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। ফারিস এসে হসপিটালের সামনে গাড়ি থামালো, নীরবে বলল, নামুন। আদ্রিতা নামলো না, ঠায় বসে রইল। ফারিস আবার বলল, কি হলো? আদ্রিতার অসহায় মুখ ছলছল চোখে বলল, এগুলো পরে নিলে হতো না? ফারিস শ্বাস ফেলে বলল, কত পরে? ওই রাতে ফেরার পথে। ফারিস বেশি ভাবলো না, আদ্রিতার থেকে চুরির হাজিটা নিয়ে বলল, ঠিক আছে। আদ্রিতা নেমে পড়লো, বলল, আমি কিন্তু ওগুলো নিব। ফারিস মৃদু হেসে বলল, আচ্ছা। আদ্রিতা চলে গেল। ফারিস আর দাঁড়ালো না, গাড়ি স্টার্ট দিল। আদ্রিতা হসপিটাল ঢুকতেই তার আদিবকে নজরে পড়ল। ছেলেটা গালে হাত দিয়ে বাইরে বের হয়েছে। আদ্রিতা কৌতূহলী হয়ে এগিয়ে গেল আদিবের দিকে, বলল, ভাইয়া আপনি এখানে? আদিব খানটা চমকে উঠল, মৃদু হেসে জবাব দিল, তুমি এসে পড়েছো? জি, আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। আপনার কি গালে ব্যথা? সঙ্গে সঙ্গে গাল থেকে হাত ছড়ালো আদিব, বলল, না, এক বন্ধু এই হসপিটালে ভর্তি, তাকেই দেখতে এসেছিলাম। ও আচ্ছা। আদিব হনন করে চলে গেল। ঘাবড়ে গেল একটু। আদ্রিতাও বেশি কিছু না ভেবে ছুটে গেল ভেতরে। রাত প্রায় 12টা ছাড়িয়ে আদ্রিতা তার কাজ ছেড়ে হসপিটাল থেকে বের হলো। সোহেলকে বলল গাড়ি নিয়ে আসতে। সোহেল সঙ্গে সঙ্গে এলো, তবে তার মাথা নিচেও। আদ্রিতা বেশ বিস্মিত নজরে তাকালো সোহেলের দিকে। তার হাবভাব দেখে বলল,
কি হয়েছে? ম্যাডাম কে যেন গাড়ির হাওয়া বের করে দিছে। আদ্রিতা হতভম্ব স্বরে বলল। কি বলো এসব? সোহেল মাথা নিচু করে বলল। মিথ্যা বলছি না ম্যাডাম, আপনি গিয়ে দেখেন। আদ্রিতা গেল। সত্যি সত্যি তার গাড়িটার সামনের একটা চাকা পাম নেই। আদ্রিতা বিরক্ত হলো, ক্লান্ত লাগছে প্রচুর। আদ্রিতা নিরাশ স্বরে বলল, গাড়িটা ঠিক করে নিও। আচ্ছা ম্যাডাম, আমি কি একটা গাড়ি নিয়ে আসবো আপনার জন্য? দরকার নেই, আমি পারবো। আদ্রিতা বেরিয়ে গেল। আদ্রিতা হসপিটাল থেকে বের হতে দূর থেকে একটা গাড়িও বের হলো। পিছু নিল। আদ্রিতার কত দূর এগিয়ে সোজা আদ্রিতার সামনে গিয়ে গাড়ি থামালো। বলল, আপনার চুরিগুলো কি নেবেন না ডাক্তার ম্যাডাম? আদ্রিতা তড়িৎ চমকে উঠল। এত রাতে ফারিসকে আশা করেনি। ফারিস গাড়ির দরজা খুললো। বলল, ভেতরে আসা হোক। আদ্রিতা নির্দ্বিধায় গাড়ির ভেতরে প্রবেশ করলো। দরজা আটকে সিট বেল্ট লাগালো। বলল, আপনি কখন এলেন? ফারিসের দ্রুত জবাব। গিয়েছিলাম কখন? আদ্রিতা অবাক হলো, বিস্ময়কর নজরে তাকালো। বলল, আপনি তখন যাননি? ফারিসের দ্বিধাহীন উত্তর। আপনার চুরিগুলো যেতে কল দিই। ফারিস গাড়ির পেছন থেকে হাজি সাহেবের চুরি আদ্রিতার হাতে দিয়ে বলল, নিন, যত্নে রাখবেন। মাঝে মধ্যে পড়বেন, ঝিনিক ঝিনিক শব্দ করে আমাকে মাতাল বানাবেন, ঠিক আছে? ফারিসের শেষ কথায় হাসলো আদ্রিতা। বলল, আপনি একটা বিশাল আজব মানুষ। সত্যি কি আজব মানুষ? আমার কিন্তু মনে হয় না। আপনার সাথে কথাই জেতা মুশকিল। হারতেও তো নারাজ। আদ্রিতা এবার চুপ হয়ে গেল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। ফারিস প্রশ্ন করল, খেয়েছেন? না, বাসায় গিয়ে খাবো। আমার সাথে খাবেন? মা অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন। ঠিক আছে। আপনার একটা কথা বলবো? জি বলুন। ফারিস সময় নিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট চলে, তাও কিছু বলা না। আদ্রিতা পুনরায় জিজ্ঞেস করল, কি হলো বলুন। এবার তড়িৎ উত্তর ফারিসের। আজ থাক, অন্য আরেকদিন। আদ্রিতাও আর জোর করলো না। ফারিস গাড়ি নিয়ে এসে সোজা থামালো আদ্রিতার বাড়ির সামনে। আদ্রিতা এক পলক বাড়িটার দিকে তাকিয়ে ফারিসের দিকে এগুলো। ফারিস চমকে উঠলো, প্রশ্ন করল, কি করছেন? আদ্রিতার হাসি পেল। ছেলেটা কি ভয় পাচ্ছে? আদ্রিতা ফারিসের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিকেলের উত্তরটা এখন দিলে আপনি কি খুব রাগ করবেন মিস্টার বকাটে? ফারিস কিছু বলে না। আদ্রিতা শীতল স্বরে আওড়ায়, আপনি হিনা কোনো পুরুষকে গভীরভাবে কখনো ছুঁইনি। আদ্রিতা কথাটা বলেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ফারিস ঠায় বসে। তার কথাটা বুঝতে 3 সেকেন্ডের মতো সময় লাগলো। পরক্ষণেই বুঝতে পেরে মুচকি হাসল। নিদারুণ সুখময় কণ্ঠ নিয়ে বলল, এই বুকের হাজারো যন্ত্রণার ভিড়ে আপনি এক শ্রেষ্ঠ অনুভূতি ডাক্তার ম্যাডাম। নিখোঁজ কালো অন্ধকারে ঘেরা চারপাশ, শীতের আমেজে ভরপুর রাত্রিটা। ফারিস আনমনা একা একা ড্রাইভ করছে। হৃদয়ের অনুভূতি দারুণ। ফুরফুরি মেজাজ। হঠাৎই সে মেজাজে তার সামনে হাজির হলো কিশোর। হাতের ইশারায় গাড়ি থামাতে বলল ফারিসকে। ফারিস থামালো। গাড়ির কাছে নামিয়ে বলল, আরে অফিসার সাহেব যে। কিশোরের গায়ে পুলিশ ইউনিফর্ম নেই। কিশোর বলল, আমাকে একটু লিফট দেওয়া যায়? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ফারিস কিশোরের থেকে একটু দূরে থাকা কিশোরের গাড়িটা দেখলো। বেশি না ভেবেই বলল, আসুন আসুন। কিশোর ঢুকে বসলো গাড়িতে। কিশোর বসতেই ফারিস গাড়ি স্টার্ট দিল। কিশোর প্রশ্ন করলো, এত রাতে কোথা থেকে পেয়েছেন? ফারিসের সোজা জবাব, বউকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। ফারিসের কথায় কিশোর হাসলো। বলল, মজা করছেন? এত রাতে আমি আপনার সাথে মজা করব অফিসার সাহেব? কিশোর কিছুটা দ্বিধায় পড়ল। খানিকটা দ্বন্দ্ব নিয়ে বলল, কিন্তু আমি যতদূর জানি আপনি বিয়ে করেননি। তাহলে? ঠিকই জানেন, আমি সত্যি মজা করছিলাম। কিশোর থতমত খেলেও নিজেকে সামনে শুকনো হাসলো। বলল, আপনি আসলে একটা কনফিউশনে ঘোরা মানুষ। আপনি যা মনে করেন। আমাকে এক এক মানুষ এক এক কিছু মনে করে। কেউ ভাই, কেউ মাফিয়া, কেউ পকেটে, কেউ ওষুধ কোম্পানির মালিক, আরো কত কিছু কে জানে। কিন্তু আসলে যে আমি কি সেটা কেউই জানে না। তবে কি আপনি স্বীকার করছেন আপনি এগুলোর একটাও নন? তা কখন বলেছি? ক্লিয়ার করে বলছি, শুনুন। আমি হলাম ফারিস মাহমুদ, একজন ওষুধ কোম্পানির মালিক। কিশোর
নিজেকে ধাতস্থ করে বলল, তবে আমি কিন্তু জানি আপনি একজন মাফিয়া, তাও দেশ বিরোধী মাফিয়া। ফারিসের মুখ চোখ স্বাভাবিক, সে মোটেও ঘাবড়ালো না, উল্টো শান্ত করে জবাব দিল, আপনি যা মনে করেন। আপনার মনে করায় তো আমি মানুষটা বদলাচ্ছি না। কিশোর চুপ হয়ে গেল, অনেকক্ষণ পর আবার বলল, আপনি কি জানেন আপনার পাওয়া সেই ট্র্যাকে মেয়ে মানুষ ছিল যাদের কিনা বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করার কথা ছিল? ফারিস এবারও শান্ত, দ্বিধাহীন উত্তর। সত্যি কি মেয়ে মানুষ ছিল? আমি তো জানতাম না। ফারিসের গা ছাড়া ভাবটা একদমই সহ্য হচ্ছে না কিশোরের, তবুও নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালালো, সফল হলো। এবার ফারিস প্রশ্ন করল, আচ্ছা, আমার ট্র্যাকে যে মেয়ে মানুষ ছিল সেটা আপনি কি করে জানলেন? কিশোর নড়ে চড়ে উঠলো, বলল, জেনেছি কোনো একভাবে, আপনাকে জানাতে চাচ্ছি না। যাক, ভালো, চেষ্টা চালিয়ে যান। তবে একটা সত্যি কথা বলি, হ্যাঁ, ফারিস মেয়ে মানুষ নিয়ে কিছু করে না। এই তথ্য আপনাকে যারা দিয়েছে ভুয়া দিচ্ছে। হয়তো অন্য কেউ কাজটা করে আমাকে ফাঁসাচ্ছে। তাই শুধু শুধু আমার পেছনে পড়ে না থেকে সঠিক মানুষ খুঁজুন। আমি জানি গত 15 দিনে ঢাকার 10টা ইউনিভার্সিটির 15 জন ছাত্রী নিখোঁজ। আপনি হয়তো এই বিষয়টায় আমার হাত আছে ভেবে আমার পেছনে পড়ে আছেন। পড়ে থাকুন, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি যা করি না তাতে ধরা পড়ার মতো আমার বিন্দুমাত্র ভয় নেই। তাই এখনও সময় আছে, আসল মানুষকে খুঁজুন, নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে। আপনার উপর প্রেশার বাড়বে অফিসার সাহেব। কিশোর বিনিময় আর কিছু বলল না, পুরো চুপ হয়ে বসে রইল। ফারিসের শেষের কথাগুলো তার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। ছেলেটা কি সত্যি সত্য কথা বলছে? কিশোর বুঝতে পারছে না। সূর্যের কিরণ ঝলমল করছে আদ্রিতার কক্ষ, গায়ে কম্বল জড়িয়ে আদ্রিতা ঘুমে বিভোর। আজ বৃহস্পতিবার, হাসপাতাল থেকে হাফবেলার ছুটি নেওয়া হয়েছে। এই ছুটিটা নেওয়ার পেছনে একটা বিশাল কারণ আছে। কারণটা হলো মৃদুলের পাত্রী দেখতে যাওয়া। বেশ ঘটা করে আজ মৃদুলকে নিয়ে পাত্রীপক্ষকে দেখতে যাওয়া হবে। আদ্রিতারও সঙ্গে যাবে। আদ্রিতার ফোন বাজল, ঘুমটা ভেঙে গেল আচমকা। আদ্রিতার ফোন সাথে নিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে পড়ল, হ্যালো। অপর পাশে মানুষটি কিছু বলল না। আদ্রিতা চট করে ঘুমটা চলে গেল। সে ফোনটা দেখলো আননোন নাম্বার। আদ্রিতা পুনরায় ফোনটা কানে নিয়ে বলল, কে বলছেন? এবার উত্তর আসলো, নাম না বললে কি কথা বলা যাবে না? তড়িৎ বুকটা কেঁপে উঠলো আদ্রিতার। বিস্ময়কর কণ্ঠে বলল, মিস্টার বকাটে। ফারিস চোখ মুখ কুচকে ফেললো। এবার বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই? আদ্রিতা মৃদু হেসে বলল, জানি তো। ফারিস তার ড্রয়িং রুমে সিঙ্গেল সোফায় বসলো, মৃদু হাসল, বলল, একটা কথা বলবো ডাক্তার ম্যাডাম। জি বলুন। সময় গড়ল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড। ফারিস কিচ্ছু বলছে না। আদ্রিতা দ্বিধায় পড়ে বলল, আজও কি বলবেন না? ফারিস বেশ আদরের স্বরে বলল, কথাটা বললে কি কথাটা আপনি রাখবেন? কথাটা রাখার মতো হলে আমি নিশ্চয়ই রাখবো। ফারিস তাও দনমনা করল, ভেতর থেকে কথাটা বের করতে পারছে না। ফারিস অনেকটা যুদ্ধ করে আবদার নিয়ে বলল, আমাদের যতবার দেখা হবে ততবার কি আপনি আমায় রোজ 10 মিনিট করে জড়িয়ে ধরে রাখতে পারবেন ডাক্তার ম্যাডাম? ফারিসের কথা শুনে আদ্রিতার কেমন অনুভূতি হওয়া উচিত সে বুঝছে না। আদ্রিতার কথা আটকে গেল, নিঃশ্বাস হলো ভারী। ফারিস বলল, কি হলো? আদ্রিতা জোরে নিঃশ্বাস ফেলে বলল, যদি না রাখি? আমি কি আপনায় জোর করতে পারি? আদ্রিতা হেসে ফেলে কিছু বলে না। ফারিসও আর কিছু বলল না, অনেকক্ষণ চুপ থেকে বলল, চলুন বিয়ে করে ফেলি। তড়িৎ চমকে উঠল আদ্রিতা, হেসে হেসে বলল, জোর খাটানোর ধান্দা? উচ্চস্বরে হাসে ফারিস। হাসির শব্দ মোবাইল থেকে আদ্রিতার কানেও গিয়ে বিঁধে। ফারিস মাথা চুলকে বলে, কিছুটা। আদ্রিতা মিষ্টি হেসে বলে, আপনি একটা পাগল। ফারিস সিঙ্গেল সোফায় তার মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, জানি তো। আবারও হাসলো আদ্রিতা। ফারিস ফিসফিস করে বলল, আমাকে পাগল বানানোর অভিযোগে আমার বুকের মধ্যখানে এক নিস্তব্ধ জেলখানায় আপনার শাস্তি হোক। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। সে চুপ করে রইল। পাত্রপক্ষ বেছে পাত্রীর বাড়িতে বসে আছে মৃদুল, আশরাফ, মুনমুন, চাঁদনি, আদ্রিতা আর রানী। মৃদুল খুব নার্ভাস, কিভাবে কি বলবে বুঝতে পারছে না। পাত্রী হলো মৃদুলের বাবার বন্ধুর মেয়ে। বেশ আসা যাওয়া মৃদুলের বাবার এখানে। তার মেয়ে পছন্দ, শুধু মৃদুলের পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে। মেয়ে একজন পুলিশ। মৃদুল বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্তরা আমাকে কি একেবারে শুদ্ধ ভাষায় কথা বলতে হইব?
দুই একটা অশুদ্ধ ভাষায় কথা বললে হইব? মৃদুলের প্রশ্নে সবাই হেসে ফেলে। আদ্রিতা বলে, তোর যেমন ইচ্ছে তেমনই কথা বলবি। আমার খুব নার্ভাস লাগছে। মেয়েটা আমাকে পছন্দ করবে তো? এত বেড়া নিচ্ছিস কেন? আমি আছি তো। মৃদুল চোখ কুচকে বলল, তুই আছিস মানে? ভুলা যাস না রনি, মুনমু এখানে আছে। রনি তাকালো মুনমুনির দিকে। মুনমুন চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। চাঁদনি উঠে এগিয়ে গেল বাড়ির দরজার দিকে। কারো আসার নাম গন্ধ নেই। অদ্ভুত তো ব্যাপারটা। আশরাফ চাঁদনির কাণ্ডে মৃদুর স্বরে বলল, চাঁদ এদিকে আয়। চাঁদনি গেল আশরাফের পাশে, চুপটি করে বসে বলল, ওনারা কেউ আসছে না কেন? পাত্রীর মা সে কখন বলে গেল মেয়ে আসছে, কই এখনো দেখি না কেন? এমন সময় ট্রে হাতে নিয়ে ভেতরে ঢুকল এক বুড়ি মহিলা। গায়ে জড়ানো লাল টুকটুকে শাড়ি, মাথায় সাদা চুল, মোটা ফ্রেমের চশমা, কোমর নুইয়ে হাতে ট্রে নিয়ে কাঁপতে কাঁপতে আসছে বুড়িটা। মৃদুল তাকে দেখে শক্ত করে চেপে ধরল আশরাফের হাত। থমথমে কণ্ঠে বলল, দোস্ত এই আবার নীলিমা না তো? আশরাফ নিজেকে যথেষ্ট ধাতস্থ করে বলল, না, এই মেয়ে নীলিমা হবে কেন? এর নিশ্চয়ই পাত্রীর দাদি দাদি হবে। বুড়ি মহিলাটি এক হাত ঘোমটা টেনে লাজুক ভঙ্গিতে সামনের চেয়ারে বসলো। আদরের স্বরে বলল, কি কইবেন কন? আমিই নীলিমা। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই থতমত খেলো। মৃদুল বলল, আমাদের নীলিমা? বুড়িটি লাজুক কণ্ঠস্বর, আমিই নীলিমা, আপনি আবার বন্ধুর মাইয়া? সঙ্গে সঙ্গে কুপকাত মৃদুল, কারণ সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে বিছানায়। উপস্থিত সবাই মৃদুলের কাণ্ডে হতভম্ব হয়ে গেল।